শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি নাবিলা ফেরদৌস। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সদর ও গুইমারা উপজেলায় চলমান ১৪৪ ধারার মধ্যেই গুইমারার রামেশ্বর বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ১১ সেনা সদস্য ও বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এর আগে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা কার্যকর ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। আপনারা ১৪৪ দ্বারা দেবেন, সাথে সাথে লোকজনকে তুলে নিয়ে যাবেন। কোনো কথা নাই এখানে, অসুবিধা কোথায়? আপনারা করেন না কেন? ১৪৪ দ্বারা দিচ্ছেন, এটাকে একবারে পানি বানিয়ে ফেলছেন। আগে তো ১৪৪ দ্বারা নাম শুনলেই লোকজন ঘর থেকে বেরোবে না। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিন ততদিন, এই তো ৪৪ দ্বারা কোনো কথা নাই, প্লিজ এটা হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের মব কন্ট্রোল করা খুব দেখতে হবে। দর্শক, খাগড়াছড়ি শহরের সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন জেলা রিপোর্টার কানন আচার্য। জেলা সদরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও গুইমারা উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় জনসাধারণ। সেখানে সকালবেলায় রামেশ্বর বাজার নামে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে ইজি বাইক একটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পানছড়ি উপজেলা, দিঘিনালা উপজেলা এবং মহলছড়ি উপজেলায়ও বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুষ্কৃতিকারীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা অত্যন্ত কঠোর অবস্থানে থেকে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করেছেন। এদিকে আজকে জেলায় প্রায় ৬৪টি পূজা মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। তবে এখনও পর্যন্ত পূজা মণ্ডপে কোনো ধরনের পূজার্থী কিংবা সনাতন ধর্মাবলম্বীদের দেখা যাচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তার সফর সঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। বিএনপি মহাসচিব ডক্টর ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা বলেন। জামায়াতে নায়েবে আমির আওয়ামী লীগকে ছাড়াই স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান এবং এনসিপি নেতা আখতার হোসেন বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ করতে চায় যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে যাব। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী সুষ্ঠুভাবে নির্বাচন করতে যা যা করা দরকার সবই করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে তিনি আরও বলেন, নির্বাচনী আসনের যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে সেই আসনের ভোট স্থগিত করা হবে। প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়ার পাশাপাশি ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটারের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জানান সিইসি। সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট উল্লেখ করে নির্বাচন কমিশনকে সাহসের সাথে কাজ করার পরামর্শ দেন। প্রায় ২১ লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি, অন্তত বাড়ি বাড়ি গিয়ে। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে ৯টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য
যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের, তাই সবাই এর অধিকারী, এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্যদিকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। দিবসটির এবারের প্রতিপাদ্য পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ। আলোচকেরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক করতে হলে তথ্য অধিকার আইনের স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে হবে। তথ্য অধিকার আইনের প্রধান বাধা হলো তথ্য কমিশন গঠন না হওয়া। এজন্য ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সরকারি তথ্য সরকারের তথ্য নয়, সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। রাজনৈতিক দলগুলো তথ্যের অধিকার আইনের আওতায় আসা দরকার এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক শিক্ষিত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশায় দুরাশা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। রাজধানী সহ সারা দেশে মন্দিরে মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে মহাষষ্ঠীর বিহিত পূজা। জাতীয় মন্দির ঢাকেশ্বরীর বেলতলায় সকাল 9:30টার দিকে শুরু হয় ঘট স্থাপনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর বিহিত পূজা। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ, উলুধ্বনি ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে বিহিত পূজা। অঞ্জলি দিয়ে ভক্তরা পরিবার, বন্ধু বান্ধব এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চলবে ষষ্ঠীর পূজা অর্চনা। দেবী দুর্গার আগমনের মাধ্যমে দেশ থেকে দূর হবে অকল্যাণ, সমৃদ্ধি ঘটবে দেশ ও জাতির, এমন প্রার্থনা জানিয়েছেন মন্দিরের পুরোহিত সহ সবাই। সবার আগে সুস্থ কামনা করবো মার কাছে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এগুলাই চাওয়া সবার আগে। পূজা মানেই হচ্ছে আমাদের সবচেয়ে সারা বছরের আনন্দটা জমা থাকে ও এই টাইমটায়, যে আমরা এই পূজার সময় আমরা মজা করব, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, মায়ের কাছে প্রার্থনা থাকে সবাই যেন আমরা ভালো থাকি। মার কাছে প্রার্থনা আমরা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ চাই, সুন্দর নির্বিঘ্নে পূজা কাটাইতে চাই। সবাই মিলে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দে সামিল হতে চাই। আজকে মহাষষ্ঠী, দেবীর বোধন হচ্ছে দেবীকে আজকে মৃন্ময়ী মায়ের মধ্যে চিন্ময় রূপে জাগ্রত করা। ভারতের বেআইনি পুশব্যাক এবার দেশটির আদালতেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে আটক অন্তঃসত্ত্বার সোনালী বিবি সহ 6 ভারতীয় নাগরিককে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে ঠেলে দিয়েছিল দেশটির পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে তারা সবাই ভারতীয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার পরিবার সহ মোট 6 জন ভারতীয় নাগরিক। বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে মাত্র 2 দিনের মধ্যে সীমান্ত পেরিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। পুলিশ বলছে, বাংলাদেশে আটকের পরপরই তাদেরকে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারত তাদেরকে ফিরিয়ে নিতে অস্বীকার করে। 6 জন ভারতীয় নাগরিক, 2 জন মহিলা, 1 জন পুরুষ এবং 3 জন শিশু বাচ্চা সহ মোট 6 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তারা ভারতীয় নাগরিক হিসাবে আমরা নিশ্চিত হয়েছি। গেল শুক্রবার কলকাতা হাইকোর্টের দেওয়ার রায়েও স্পষ্ট বলা হয়েছে এরা সবাই ভারতীয় নাগরিক। আটক করে বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফেরানোর নির্দেশও দিয়েছে দেশটির উচ্চ আদালত। অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব। এই আসামিরা যদি বিচার ফেস করে তাহলে বিচার প্রক্রিয়া সমাপ্ত হতে অনেক সময় লাগবে। ওরা যদি মনে করে
যে আমরা ভারতীয় নাগরিক, অবৈধ অনুপ্রবেশ হয়েছে, তাহলে তারা দোষ স্বীকার করলেই এই মামলাটি তারাকে গিল্টি প্লিড করলেই যে পরিমাণ সাজা, সে পরিমাণ সাজাটা বহাল রেখে পরে পুশব্যাক করে দেবে, দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে তারা ফিরে যেতে পারবে। গত 4 মাস ধরে ভারতে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার নামে বিশেষ অভিযান চলছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বাংলায় কথা বললেই অনেক শ্রমিককে আটক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জন্ম দিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একজন গর্ভবতী মহিলা অনাগত শিশু পেটে নিয়ে এই হাজতবাসে জীবনযাপন করছে, এটা অমানবিক। এখন পর্যন্ত এই পাঠিয়ে দেওয়াটা সর্বোচ্চ আদালত কর্তৃক ইল্লিগাল মানে বেআইনি সাব্যস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন তারা নীরব আছে, এটা আরেকটি অন্যায়। আটক 6 জনের ভারতীয় পরিচয় নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং স্থানীয় সংসদ সদস্য। নথি প্রমাণ দিয়েছে তাদের পরিবার বহু বছর ধরে বীরভূম জেলার বাসিন্দা। আদালত বলছে 1998 সালে বেআইনি প্রবেশের অভিযোগ প্রমাণহীন। সোনালীর বয়স এখন 26, জন্ম 2000 সালে, সুতরাং অভিযোগ অবাস্তব। দিল্লি পুলিশের অতি উৎসাহে মাত্র 2 দিনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা নিউজ শো। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব। এতে ঢাকা ও চট্টগ্রামে 3 শতাধিক শিশু শিল্পীর একক আবৃত্তির পাশাপাশি দলীয় আবৃত্তি করে 11টি সংগঠন। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদেকির রিপোর্ট। ছড়া, কবিতা, গল্প, সরল মনে সহজ উপস্থাপন, এসবই ছিল শিশুকণ্ঠে। 2 দিনব্যাপী এই আবৃত্তি উৎসবে শিশুরা যেমন নানা আবৃত্তি করে মুগ্ধ করেছে, তেমনি নিজেরাও ভেসেছে নির্মল আনন্দে। আবৃত্তি লিচু চোর করেছি, সবাই অনেক তালি দিয়েছে এবং খুশি হয়েছে। আমি এখানে যা যা কবিতা বলছি ওইখানে আমার অনেক ভালো লাগছে, তাই আমি এখানে এসে অনেক খুশি। আমরা একটা বৃন্দ আবৃত্তি করেছিলাম, সেটার জন্য অনেকক্ষণ ধরে বসেছিলাম, সেটা একটু আগে আমরা করেছিলাম। অনেকজনের কবিতা শুনেছি, অনেক ভালো লেগেছে। আমি বসে বসে অনেক মজা লেগেছে, আমার এটা দেখতে খুব মজা লেগেছে। ছোট্ট শিশুদের আবৃত্তি শুনে ভালো লাগার কথা জানায় দর্শক, অভিভাবকরা। শিশু মনের সরলতা নিজেদের মন ছুঁয়েছে জানায় তারা। বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা, তো ওরা আসলে খুব এনজয় করছে। ওরা আসলে এটাতে আরো খুব বেশি মোটিভেটেড হয়েছে, ওরা খুব এনজয় করছে। ছোট ছোট বাচ্চাদের যে এত মানে প্রতিভা, এটা দেখে খুব ভালো লাগলো। ছোটকাল থেকে ধরুন অভ্যাসের মধ্যে থাকলে বড় হলেও একটা ভালো পরিবেশ এবং মেধা বিকাশে আরো সুযোগ সৃষ্টি হবে। শৈশবেই বুনন হোক সাম্যের মনন শিরোনামে অনুষ্ঠিত হয় এই শিশু উৎসব। সুন্দর শৈশব গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ জানায় আয়োজকরা। কোচিং, আবার স্কুল, আবার ঘরে শিক্ষক, সব মিলে একটার পর একটা এগুলো করতে করতে সুকুমার বৃত্তির সঙ্গে শিশুরা তেমন একটা জড়িত হতে পারছে না, এবং জড়িত হলেও তারা কিন্তু মনোযোগী হচ্ছে না। শৈশবেই বুনন হোক আমাদের যে শিশুদের মনন, সেই মনন বুনন করার জন্যই এই শিশু উৎসব। গত 26 ও 27 সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই শিশু আবৃত্তি উৎসব। উচ্চারক আবৃত্তি কুঞ্জের সহায়তায় এটি আয়োজন করে উচ্চারক শিশুকুঞ্জ। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা নিউজ শো। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা রাজনীতিক থালাপাতি বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে গতকাল শিশুসহ অন্তত 40 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 100 জন। এ ঘটনায় শোক নেমে এসেছে ওই অঞ্চলে। নিউজ শো প্রতিবেদন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় জনপ্রিয় নায়ক এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশ ছিল। এতে যোগ দেন তার হাজার হাজার সমর্থক। নির্ধারিত সময়ে 7 ঘন্টা পর বিজয় জনসভায় যান। সমর্থকরা সারাদিন ধরে তার জন্য অপেক্ষা করেন। অনেকেই না খেয়েছিলেন। এমন পরিস্থিতিতে তীব্র গরম ও পানির তৃষ্ণা থেকে
কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর এ পদদলনের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, জনগণকে বিজয়ের বাসের কাছে যেতে নিষেধ করার পরও অনেকে কাছে যাওয়ার চেষ্টা করায় সামনে থাকা মানুষ চাপা পড়েন। এ সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক বলেন, বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের অনুমতি চাওয়া হয়, কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় ওই সংকীর্ণ জায়গায় সমাবেশের অনুমতি দেয়া হয়নি। 1010 মানুষ আসার কথা থাকলেও সমাবেশে হাজির হন 27,000-এর বেশি মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় এ ঘটনাকে দুঃখজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিজয় শোক জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ ও আহতদের প্রত্যেককে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি ও আহতদের প্রত্যেককে 1 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। এদিকে সাধারণ মানুষের হামলার আশঙ্কায় বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ শো। ফুটবলার তৈরির কারিগর হিসেবে শেরপুরে নিভৃতে কাজ করে যাচ্ছেন সাধন বসাক। সম্পূর্ণ নিজ খরচে তার দীক্ষায় ফুটবল শেখা খেলোয়াড়রা বিকেএসপি থেকে শুরু করে ক্লাব ও বয়স ভিত্তিক দলে খেলছেন। পৃষ্ঠপোষক পেলে আরও প্রতিভাবান ফুটবলার তৈরি করতে পারবেন তিনি। শেরপুর জেলা রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবিতে নিউজ শো প্রতিবেদন। দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে ফুটবল প্রতিভা, আর এই প্রতিভাবান খোঁজার কাজটাই তৃণমূলে করেন কিছু নিভৃতচারী কোচ। তেমনি একজন শেরপুরের সাধন বসাক। তার দেওয়া ফুটবল শিক্ষায় দীক্ষিত হয়ে কিশোর খেলোয়াড়রা যেমন সুযোগ করে নেয় বিকেএসপিতে, তেমনি বয়সভিত্তিক জাতীয় দলগুলোতেও আছে শেরপুর থেকে উঠে আসা ছেলে এবং মেয়ে খেলোয়াড়। আমার ফুটবল খেলার অনেক ইচ্ছা। আমার এর পেছনে আমার বাবার অবদান অনেক। সে চায় আমি অনেক বড় টিমে খেলি, অনেক বাংলাদেশের জন্য কিছু করি, দেশের জন্য কিছু করি। আধুনিক ফুটবলের অনেক স্কিল বা নতুন ফুটবল কীভাবে খেলতে হয়, কীভাবে নিজেকে উন্নতি করতে হয়, এই সম্বন্ধে আমাদের প্র্যাকটিস করাচ্ছে। এখানে যদি প্র্যাকটিস করি 2 বছর 3 বছর প্র্যাকটিস করার পরে একটা চাকরির উদ্দেশ্যে মনে করেন যে বর্তমান যে আধুনিক যে স্টাইলের ফুটবলটা উনি আমাদের এই একাডেমির মাধ্যমে রপ্ত করতে পেরেছেন। 1960 সালে জন্ম নেয়া সাধন বসাক নিজেও খেলতেন ফুটবল, এমনকি ঢাকার ওয়ান্ডারার্স দলেও সুযোগ করে নিয়েছিলেন তিনি। তবে ইনজুরির কাছে হার মেনে সাধন বসাক হয়ে গেছেন ফুটবল শিক্ষক। শুধুমাত্র ভালোবাসা থেকেই এখনও খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন এই নিভৃতচারী। এখনও অপেক্ষায় সাধন যোগ্য কোনো পৃষ্ঠপোষকের, যার সাহায্যে তিনি করতে পারবেন তার পরিকল্পনার সঠিক বাস্তবায়ন। যে 4টা একাডেমিতে আমি সময় দেই, সেই 4টা একাডেমি যাতে আজকে যখন ইচ্ছা হলো শুক্রবার বন্ধের দিন চলো ময়মনসিং যায় খেলে আসে একটা টিমের সঙ্গে, ওইখানে 2টা একাডেমি আছে, কিশোরগঞ্জে একাডেমি আছে, নেত্রকোনা একাডেমি আছে, জামালপুর একাডেমি আছে এবং বিভিন্ন আশপাশে অনেক ঐতিহ্যবাহী মাঠ আছে, যেমন দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ। তাহলে এইখানে যদি আমি এই ছেলেদের নিয়ে যাই, বিভিন্ন ক্যাটাগরি প্লেয়ারের সঙ্গে যখন খেলবে তখন কিন্তু এদের দুর্বলতাগুলি আমি চিহ্নিত করতে পারবো এবং তাদের ওই দুর্বলতাটা কাটায় দিলে যে এইখান থেকে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীতে যে খেলোয়াড় যারা তৈরি হয়ে যায় তাদের সেই ত্রুটিগুলি যদি আমি কাটায় দিতে পারি তখন দেখা যাবে যে এই সংখ্যাটা বাড়বে। বাবা খেলোয়াড়, তবে সাধনের 2 ছেলের পেশা ভিন্ন। তবুও বাবার পরিচয়ে নিজেদের চেনাতে গর্ব করেন তারা। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা ফুটবল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। সাথে সাথে আমাদের যে একটা নৈতিকতা আমাদের মধ্যে গেঁথে দেওয়া, সেই কাজটা উনি খুব নিপুণভাবে করতেন। কোনো সময় উনি আমাদেরকে অনৈতিক পথে হাঁটার বা শর্টকাট সেটা অনুসরণ করতে দেননি। ছোটবেলা থেকেই উনি আমাদের শিখিয়েছেন যে ইচ্ছা, মানসিকতা এবং পরিশ্রম, এই 3টি থাকলে আমরা কোথাও আটকাবো না। খুদে ফুটবলারদের নানা কীর্তি দেখে দেশের অনেক সামর্থ্যবান পাশে থেকে এগিয়ে নেন তাদের। তবে ফুটবলার তৈরির এমন কারিগরদের যদি পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে প্রতিভারা নিজেদের গড়ে তুলতে পারবে সঠিক পথে। মাছরাঙা নিউজ শো।
দর্শক, এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।